পাড়ার লোক বলে, তুই একটা বেকার মিস্ত্রি, কারখানার খাটুনি খেটে ঘর সংসার দেখা আর কদিন পারবি? মেয়েটার অযত্ন হচ্ছে। বলিস তো একটা ডাগর ডেকে মেয়ে আমরা দেখি। শুভেচ্ছা বন্ধুরা, একরা শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে থাকুন। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক শ্রী গোকুলচন্দ্র নাগ রচিত একটি ছোট গল্প, বসন্ত বেদনা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি বসন্ত বেদনা। অল্প কয়েক ঘন্টার আড়াআড়িতে জোয়ান দুটি ভাই যখন মারা গেল, ধনঞ্জয় বৈরাগীর মনে হলো তার শরীর থেকে দুটি অঙ্গ যেন কে খসিয়ে নিল। এর বেদনার তীব্রতায় যখন সে জ্ঞান শূন্য, তখন তার বুকের কলজেটাও গেল ছিঁড়ে। স্ত্রী রূপসীও শেষ নিঃশ্বাস ফেলল। এ তো মরণ নয়, এ যে ভোজবাজি। দুঃখের চেয়ে আশ্চর্যটাই বেশি মনে লাগে। গরিব দুঃখীর প্রতি দেবতার যে সর্বশ্রেষ্ঠ দান স্বাস্থ্য, তা এই পরিবারের সকলের শরীর এবং মনে অটুট ছিল। দুঃখ দৈন্য হয়তো ছিল অনেক, কিন্তু শোক সে তো জানা ছিল না। কি বিষাক্ত তার দংশন, কি ভীষণ তার জ্বালা। কলে যারা কাজ করে, মাহিনা পাবার দিন তাদের ঘরে সাধারণত যেন পর্ব লেগে যায়। সমস্ত মাসের কড়াকড়ি, অর্ধাসন এবং পরিশ্রম ওই একটি দিনের পান ভোজন এবং আমোদ আহ্লাদের ভেতর দিয়ে যেন সার্থক করে তুলতে চায় তারা। একটি দিনের আমিরি করতে গিয়ে সমস্ত মাসটি যে তাদের ফকিরি গ্রহণ করতে হয়, তাতে তাদের অসন্তোষ নেই। এমনি একটি মাহিনা পাওয়ার দিন রাত্রে প্রচলিত প্রথা অনুসারে ধনঞ্জয়ের ঘরে খাওয়া দাওয়ার আয়োজনটা কিছু জ্যাদাই হয়েছিল, এবং এই জ্যাদা কথাটাই সবার মনে সেদিন গভীর তৃপ্তি ছেয়ে দিয়েছিল। রাত তখন একটু গভীর হয়েছে, সবাই হাসি মুখে শুতে গেল, কিন্তু তিনটি প্রাণী শয্যা থেকে চিৎকার করে জেগে উঠল, মরণ বেদনা বুকে নিয়ে প্রায় একই সঙ্গে। ভোর হতে তখনও অনেক দেরি। হাতে পায়ে ধরে সাধ্যমতো অর্থ দিয়ে যে ডাক্তারকে ধনঞ্জয় ডেকে আনলো, তিনি বললেন, খাবারের সঙ্গে বিষ মিশেছে। বিষ? কি সর্বনাশ! কে মেশালো? ডাক্তার বললেন, যে পাত্রে রান্না হয়েছে সম্ভবত সেইটাই খারাপ। ধনঞ্জয় বললে, তাহলে আমরা সবাই তো খেয়েছি, আমাদের হলো না কেন? কিন্তু এই কেনর উত্তর শোনবার পূর্বে ধনঞ্জয়ের ছোট ভাই ধনুষ্টঙ্কারগ্রস্ত মানুষের মতো বেঁকে চুড়ে দাঁতে দাঁতে চেপে বিকৃত কণ্ঠে ডাকল, দাদা, দাদা, একবার আয়। তার কাছে গিয়ে তার বুকে হাত রাখতেই ধনঞ্জয়ের মেজ ভাইটি শ্বাসরুদ্ধ মানুষের মতো গুমড়ে উঠল, মাগো। এবং ঠিক এই সঙ্গেই আরেকটি অতি ক্ষীণ শব্দ ধনঞ্জয়ের কানে এলো, ওগো। ডাক্তার ওষুধ দিল, কিন্তু সেই ওষুধ কারো গলা দিয়ে নামল না। ধনঞ্জয়ের কেমন যেন সব গোলমাল হয়ে গেল। তিনটি মরণাহত মানুষকে নিয়ে সে যে কি করবে তার কিছুই যেন সে ভেবে পাচ্ছিল না। ঘরের বাইরে দাওয়ায় ধনঞ্জয়ের মেয়েটি জেগে উঠে ঘরের ভিতরকার ওই দৃশ্য দেখে আছাড় পিছাড় খাচ্ছিল। তার চিৎকারে উঠানে পাড়ার লোক এসে জড়ো হলো,
কিন্তু তাকে জিজ্ঞেস করে কেউ কোনো কিনারা পেল না। দু একজন করে ঘরের ভিতরে এসে সবাই দেখল পাশাপাশি তিনটি মানুষ শুয়ে আছে, আর তাদের মাথার কাছে বসে ধনঞ্জয় তাদের কপালে, মুখে, বুকে হাত বুলিয়ে দিচ্ছে। অন্য কিছুর প্রতি তার খেয়াল নেই। আর ধনঞ্জয়ের স্ত্রী রূপসীর পায়ের ওপর মাথা চেপে একটা ছেলে পড়ে আছে। মাঝে মাঝে কান্নার বেগে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। তার দিকে চোখ পড়তেই ধনঞ্জয়ের যেন চেতনা ফিরে এলো। সে ভাঙা গলায় ডেকে বলল, আগোর, আমার কাজ কে আয়। ছেলেটি চাপা গলায় ফুঁপিয়ে কেঁদে উঠল, মা গো, ও মা, মা, মা গো। মৃত মানুষদের জন্য শোক প্রকাশ করবার কেউ আর ঘরে ছিল না। তবু পাড়ার মানুষের চোখের জল ঝরল। মানুষ মানুষের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু বিদায় দেওয়া সে কি মানুষের সাধ্যে আছে? সহ্য তারা করে, সে শুধু উপায় নেই বলেই। সন্ধেবেলা শ্মশান থেকে ফিরে ধনঞ্জয় তার নিজের ঘরখানাকে যেন চিনতেই পারল না। আতঙ্কে তার সর্বশরীর শিউরে উঠল। ওই নিস্তব্ধ অন্ধকার ঘর এমন বীভৎস রূপ নিয়ে তার চোখে ফুটে উঠল যে সে আর এগিয়ে আসতে পারল না। উঠানের এক কোণে জড়সড় হয়ে বসে পড়ল। প্রতিবেশিনী ক্ষান্ত পিসি মানুষের দুঃখে, শোকে, আনন্দে, কাজে, কর্মে সবার আগে এসে দাঁড়ায়। সবাই তাকে ধনঞ্জয়ের কাছে গিয়ে বোঝাতে বলাতে পিসি বলল, 200 মরা নে একলা রাত জাগতে পারি বাপু, কিন্তু অমন গুম খাওয়া নখ দেখলে আমার হাত পা পেটের ভেতর সেঁয়ে দিয়ে যায়। কিন্তু সাহস না হলেই বা চলে কি করে? ধনঞ্জয়ের কাছে এসে কান্না ভেজা ভাঙা গলা শক্ত করে পিসি বলল, বলি ধনা, তোর আক্কেলটা কি? এক রত্তি মেয়েটা সকাল থেকে ডা পিটতে লাগলো, এক ফোঁটা জল পেটে পড়ল না, আর তুই হাতিয়ে নমিনসে বসে রইলি। তোর দোষে মরেছে ওরা, ভগবান কেড়ে নেছে, তুই কি করবি? এই তো আমি 21 বয়সের সময় ভাতার পুতের মাথা খেয়ে পৃথিবীর সর্বস্বী পেটে পুরে বসে আসি। শখ নেই, দেখতে পাসনি? দৌড়ে দৌড়ে ভিক্ষি মেঘে খাই। পেটে জ্বালা, বড় জ্বালা রে ধনা, খেতে হবে, আজ না হয় কাল। নে ওঠ, আমি রেঁধে রেখেছি, মেয়েটারে খাওয়াবি স। ধনঞ্জয় কি যেন বলতে চেষ্টা করল, কিন্তু পারল না। উঠতেও তার ইচ্ছে করল না। সে যেমন ছিল তেমনি বসে রইল। পিসি বলল, তবু বসে রইলি? ওটারেও শেষ না করে সারবিনি নাকি? ধনঞ্জয় এবার ধীরে ধীরে উঠে এসে মেয়েটিকে কোলে তুলে নিল। পাড়ার 2-1 যারা উপস্থিত ছিল তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আর ভয় নেই, এবার সামলে নেছে। ধনঞ্জয় একবার চারদিকে তাকিয়ে বলল, গৌরকে দেখছি নেছে পিসি, সে কোথায়? পিসি বলল, কে জানে, হারাবাতে কোথা মরতি গেছে। কোন জমের বাড়ি আর যাবে, পড়ে আছে কোথাও ঘাড় মোর গুছে। পেটের জ্বালা ধরলেই উঠে আসবে ক্ষণ। রাক্ষস, 3 বছর বয়সে বাপ মাকে নতুন করে বাপ মা পেলে, তাও পেটে পুরে নিশ্চিন্দি হলে। ধনঞ্জয় চোখ মুছে বললে, ওকে কড়া কথা বলিস নি পিসি, রূপসী ওরে পেটের ছেলের মতন দেখতো, তার মনে কষ্ট হবে। কিন্তু অনেক অনুসন্ধান করেও পিসি সেই রাত্রে গৌরকে বার করতে পারল না। পরের দিনও ধনঞ্জয় অনেক খোঁজ করেও তার কোনো উদ্দেশ পেল না। সবাই বলল সে কোথাও চলে গেছে। ধনঞ্জয় বুঝল, রূপসীকে সে যে মা বলে ডাকতো,
তার মধ্যেই কতখানি সত্য ছিল। মা নেই, তাই এই ঘরের সমস্তই তার চোখে শূন্য হয়ে গেছে। এ ঘর আর তার ভালো লাগলো না। পিসি বলল, নেমক হারাম। ধনঞ্জয় বলল, না না, ও কথা বলিসনি পিসি, আমি কি আর রূপসীর মতো ওরে যত্ন করতে পারতাম? রাজার দেশে তখন সবে যুদ্ধ আরম্ভ হয়েছে, তাই প্রজার দেশের যত পাটের কল, চটের কল, লোহালক্করের কারখানা সমস্ততেই গোলা, বারুদ, বন্দুকের কলকবজা প্রভৃতি মানুষের মরবার হাতিয়ার অবিশ্রান্তভাবে মানুষ গড়ে চলেছে। এই সব অস্ত্রশস্ত্র যুদ্ধক্ষেত্রে চালান যায়। মিস্ত্রিদের পরিশ্রমের শেষ নেই। কয়েক ঘন্টা মাত্র ছুটি নিয়ে দিন রাত্রি সকলে খেটে চলেছে। ধনঞ্জয় কাশীপুরের গোলা বারুদের কারখানার একজন প্রধান মিস্ত্রি। তার ভাই দুটিও তার সঙ্গে কাজ করত। আজ সে একা। সেদিন কাজ করতে করতে তার হাসি পেল। যে মানুষকে বাঁচাবার জন্যে তার আগ্রহের অন্ত ছিল না, সেই মানুষেরই ধ্বংসের জন্যে সে সাহায্য করে চলেছে। ইচ্ছে হলো এই কাজ ছেড়ে দেয়, কিন্তু দিল না। একান্ত নির্বিকার ভাবেই সে দিনের পর দিন কাজ করতে লাগলো। যুদ্ধ যারা করে তারাও বোধহয় এইসব মিস্ত্রিদের মতোই নির্বিকার। যে ছুরি তৈরি হয়ে তাদের হাতে এসেছে সেটাকে শত্রুপক্ষের বুকে বসিয়ে দেওয়াই যেন তার কাজ। ছুরি মারতে হবে এইটুকুই তার ভাববার অধিকার আছে। ফলাফল, জয় পরাজয়, মৃত্যু, সে ভাবছে আর একজন। খাটতে খাটতে মিস্ত্রিদের হাত যখন অবশ হয়ে আসে, তাদের পরিশ্রান্ত দেহ মনকে নাড়া দিয়ে ধনঞ্জয় বলে, ভাই সব, তোদের হাত ঢিলি চললে তাদের হাতও বন্ধ হয়ে যাবে। কলের একটা চাকা না ঘুরলি সমস্ত কারখানাটাই থেমে যায়। তোদের হাতেই তাদের মরণ বাসন কাঠি। মিস্ত্রিরা আবার নবীন উৎসাহে কাজ আরম্ভ করে। ধনঞ্জয় ভাবে, যে গোলা হাতে করে ছাড়লুম সামনের দিকে, তা ঘুরে এসে কখন কেমন করে নিজেরই বুকে লাগে কে জানে। অসাবধানে কাজ করবার সময় একদিন একটা গোলা ফেটে একটি দেওয়ালের সঙ্গে কয়েকজন মানুষ উড়ে গেল। সবাই দেখল মানুষের শক্তির চেয়ে মানুষের জিঘাংসা বৃত্তিটা কত প্রবল। সহকর্মীদের মৃত্যুতে দুঃখের চেয়ে তাদের আশ্চর্য লাগলো বেশি। আকাশের বজ্রকে যেন ওইটুকু একটা লোহার আবরণের মধ্যে তারা ধরে রেখেছিল। খবরের কাগজে খবর আসে, আজ এত সহস্র শত্রু সৈন্য ধ্বংস হয়েছে, আজ এতগুলি শত্রুদের গ্রাম দখলে এসেছে। ধনঞ্জয় ভাবে, আমার গেছে 4টি বন্ধু, আমার গেছে একখানি ঘর। শেষ রাত্রে ধনঞ্জয় ঘরে ফেরে, খানিকটা ঘুমিয়ে নেয়। একটু বেলা হলে সে ওঠে, ঘরের কাজকর্ম করে, সুরভিকে খাওয়ায়, নিজে খায়, তারপর আবার 12টার মধ্যে কাজে যায়। ক্ষান্ত পিসি পাড়ার ছোট বড় সবারই পিসি। সুরভিও তাকে পিসি বলে। ক্ষান্তরও তাতে আপত্তি দেখা যায় না। ধনঞ্জয় কাজে বেরিয়ে গেলে সে সুরভিকে নিজের কাছে নিয়ে যায়, রাতে নিজের কাছেই রাখে, সকালে ফিরিয়ে দিয়ে যায়। পাড়ার লোক বলে, তুই একটা বেকার মিস্ত্রি, কারখানার খাটুনি খেটে ঘর সংসার দেখা আর কদিন পারবি? মেয়েটার অযত্ন হচ্ছে, বলিস তো একটা ডাগর ডেকে মেয়ে আমরা দেখি। ধনঞ্জয় হাসে, মানুষ ছাড়ে না, বলে, বে না করিস, কাউরে রাখ, সেসব দেখুক শুনুক। ধনঞ্জয় শান্তভাবে বলে, রূপসীর বিছানাটা আর কেউ এসে দখল করবে এইটে ভেবেই গৌরটা আমায় সেরে গেছে। মানুষ বিরক্ত হয়, বলে, কোথাকার কে, কি ভাবলি না ভাবলি, তাই ভেবি তুই সব বস্য জলাঞ্জলি দিবি?
ধনঞ্জয় উত্তর দেয় না, কাজের অছিলায় উঠে যায়। এমনি করেই 2টি বছর কেটে গেল। সুরভি এখন 10 পেরিয়ে 11-এ পা দিয়েছে। গরিবের ঘরে এরই মধ্যে অনেক কিছু শিখতে হয়। নখের সামনে সমীহ করে চলাফেরা, ঢেকিতে পা দেওয়া, চাল ডাল ঝাড়া, বাসন মাজা, ঘর নিকানো। ক্ষান্ত পিসি এরই মধ্যে এমন কত কাজ তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে। ভারী ভারী জল ভরা কলসি কেমন করে দুলিয়ে দুলিয়ে মাটি থেকে হাঁটুর ওপর এবং সেখান থেকে কোমরে এনে ধরতে হয়, সুরভির তা অজানা নেই। এমনকি বিয়ে হলে শ্বশুর বাড়িতে কেমন করে থাকতে হয় তাও সুরভি জানে। দিনে দিনে তার শরীরে রূপসীর সমস্তই যেন ফুটে উঠছিল। কিন্তু ধনঞ্জয়ের কোনো পরিবর্তন হলো না। সে আজও তেমনিভাবে দিন কাটায়। খেয়ালের মধ্যে গৌরের ছোটবেলাকার দোলাই, পিরানগুলি, কাঠের প্যাঁটরা থেকে বার করে রোদে দেওয়া, ধুলো ঝাড়া, আবার পাট করে তুলে রাখা। গৌর যখন তার কাছে ছিল তখন সে যে ঠিক তাকে নিজের ছেলের মতো ভালোবাসতো তা বলা যায় না। রূপসী যখন তাকে তার বাপের বাড়ির দেশ থেকে নিয়ে আসে তখন ধনঞ্জয় একটু আশ্চর্য এবং বিরক্তও হয়েছিল। কিন্তু রূপসী যখন বলল, ও মকরের ছেলে, তুই সংসারে ওর আর কেউ নেই, শুধু ভগবান ছাড়া, মানুষ হয়ে ওই একরত্তি ছেলেরে শুধু তেনার দয়ার ওপরেই ফেলে রেখে দিতে মানুষ পারে বল? ও যদি আমারই হতো তুই কি নিতিস না, ফেলে দিতিস? ধনঞ্জয় আর আপত্তি করেনি। রূপসীর কোনো ইচ্ছার বিরুদ্ধে কোনো দিন সে কোনো কাজ করেনি, পারে না। গৌরকে সে রাখলে, কিন্তু ভালোবাসলো সেই দিন যেদিন রূপসীর পায়ের ওপর পড়ে গৌর মা মা বলে কাঁদছিল। আর যে রূপসী গৌরের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেনি, সেই যখন উত্তর দিল না, গৌরের প্রতি মমতায় ধনঞ্জয়ের বুক ভরে উঠেছিল। 3 বছরের ছেলেটি কোলে করে রূপসী যখন তাকে আদর করত, চোখে কাজল পরাতো, ধনঞ্জয়ের মন্দ লাগত না। ধনঞ্জয়ের 2 ভাই প্রথম থেকেই তো ছেলেটাকে চটকে মোটকে এমন তালিম করে তুলেছিল যে কাকাদের কাছে সে সব সময় থাকত। গৌরের প্রতি কাকাদের এই ন্যাওটা ভাবটা রূপসীর ভালো লাগত। ও তার নিজের হলে তো কাকারা অমনি করেই আদর করত। গৌরের বয়স যখন হলো 8, তখন সুরভি রূপসীর কোলে এলো। অত ছোট্ট মেয়েকে আদর করে কাকারা বা বাপ বেশি সুবিধা পেত না, কিন্তু গৌর দিব্যি উপুর হয়ে খুকির ছোট্ট ছোট্ট রাঙা রাঙা হাত পা নিয়ে তাতে চুমা দিয়ে, পেটে কাতুকুতু দিয়ে হাসিয়ে, ভয় দেখিয়ে কাঁদিয়ে তাকে কোলে নিয়ে এমন করে খেলা জুড়ে দিত যে রূপসীও অবাক হয়ে যেত। ছেলেটা যেন কি এত ভালোবাসতেও পারে। ধনঞ্জয়ের সংসার দিনে দিনে যেন ভরে উঠছিল। রূপসীর তাড়া খেয়ে সে ছোট ভাই দুটির বিয়ের জোগাড়ও আরম্ভ করেছিল। মনের মতো মেয়েও জুটেছিল 2টি। সামনের অঘ্রাণে বিয়ে হবে এমন কথাও হয়েছিল। এমন সময় এই বিপত্তি। একসঙ্গে 3 জনে তাকে ছেড়ে চলে গেল। আবার নতুন করে সংসার পাতা, সে কি এই ভাঙা হারে সইবে? আজ যদি গৌরটাও থাকতো। ক্ষান্ত এসে বললে, ওরে ধনা, তুই তো কোনো দিকেই চোখ দিসনি কোনো দিন। সুরো এখন ডাগরটি হয়েছে, বে না দিলে আর ভালো দেখায় না, লোকে 5 কথা কইবে। এবার সুরোর বেয়ে দে, মেয়ে জামাই নিজের কাছে রাখ। সুরভির যে বিয়ে দিতে হবে ধনঞ্জয় তা জানত, কিন্তু জামাইকে নিজের কাছে রাখার কথা তার ভালো লাগলো না। বলল, সুরোকে এই শ্মশানে ঘর বাদ দিয়ে দিই কি করে পিসি? এ ভিটে আমার সাথেই শেষ হবে।
অনেক খোঁজ করে ধনঞ্জয় কোন নগরের প্রসন্ন জানার ছেলের সঙ্গে সুরভির বিয়ে দিল। ঘর বর দুই ভালো, নগদ পয়সা জমি জমা কিছু আছে, মোটা ভাত কাপড়ের অভাব হবে না। ছেলেটি ইলেকট্রিকের কাজ করে, সুরভি সুখেই থাকবে। কিন্তু ভাঙন যখন একবার ধরে তখন মানুষের শত চেষ্টাতেও কিচ্ছু হবার নয়। বাঁধ বাঁধা, সে তো দৈবের সঙ্গে লড়াই। বছর না ঘুরতে সুরভি বিধবা হল। ধনঞ্জয় যেন জীবন নিয়ে যমের সঙ্গে দাবা খেলতে বসেছিল। একটির পর একটি খুঁটি তার গেছে। আজ সে নিজে কিস্তিবন্দী। সেই দিন জীবনে প্রথম ধনঞ্জয় একটা ভাটিখানায় গিয়ে খুব খানিকটা ধেনো মদ খেয়ে পথের ধারে আবর্জনার ওপর পড়ে সমস্ত রাতটা কাটিয়ে দিল। তারপর থেকে এই মদের নেশা তাকে ছাড়তে চাইলেও সে ছাড়ল না। আর কিছুই তার আশা করবার নেই, কিছুই ভাববার নেই। একটি মাত্র কাজ, মরণের পথ চেয়ে থাকা। একদিন ক্ষান্তকে সে বলল, দেখ পিসি, সুরও যদি আগে মরে ভগবানকে হাত জোর করে পেন নাম করব, কিন্তু আমি যদি আগে মরি ভাবব ভগবান মুদ্দ ফরাসেরও বেহদ্দ। কিন্তু এবার তাদের অপেক্ষাটা যেন একটু বেশি করতে হলো। সুরভি 11 থেকে 16 পা দিয়েছে। সে আর এক ভাবনা, দিনকাল যে মোটেই ভালো নয়। ধনঞ্জয়ের শরীর কদিন ভালো ছিল না, কাজেরও কামাই যাচ্ছিল। সেদিন সকালে ঘরের দাওয়ায় রোদে বসে রূপসীর হাতে লাগানো ফল ভরা একটা ডালিম গাছের দিকে সে তাকিয়েছিল। এমন সময় ভুবন মণ্ডল একটি জীর্ণ শীর্ণ লোককে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, একে চিনতে পারিস মিস্ত্রি? ধনঞ্জয়ের বুকটা ছ্যাঁত করে উঠল। গৌর! কিন্তু ও কি চেহারা তার! গৌর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ধনঞ্জয় ছুটে তার কাছে এসে মুখখানা তুলে ধরে কি বলতে চেষ্টা করল, পারল না। ভুবন বলল, কলকাতায় সওদা করতে গেছনু কাল। শ্যামবাজারের মোড়ে একটা ফুটপাতের ওপর ও বসে ভিক্ষি করছিল। ওর কাছে গে একটা পয়সা দিতে যে মুখখানা কেমন যেন সিনা সিনা লাগলো। নাম জিজ্ঞেস করতে বললে গৌর, বাড়ি কোথায় জিজ্ঞেস করতে চুপ করে থাকলো। চেহারা হয়েছে দেখ না, যেন বেশ্য কাঠ। কলকাতার শহরে ভিকিরির ভিড় কি না বাড়ালেই নয়? তোর ঘরের ভাত রইল পড়ে, তুই গেলি ভিক্ষি করতে, তাও কি পেলি দুমুটো? সে হলো গে বড় লোকের জায়গা। গরিব দুঃখী সেখানে কি বাঁচে? পথের দাড়ি পড়ে থাকলেও কেউ ফিরি তাকায় না। ধনঞ্জয়ের পায়ের কাছে বসে গৌর কেঁদে ফেলল। ধনঞ্জয় রাগের সুরে বললে, চ হতভাগা, তোকে স্যালের বাতায় টানিয়ে আচ্ছা করে জল বিছুটি দি, নইলে তোর চৈতন্য হবে না। কিন্তু কার্যত দেখা গেল সে তাকে একরকম বুকে করেই দাওয়ায় এনে বসালো। তারপর সুরভিকে ডেকে বললে, সুরো, যা তো মা, চট করে 100 মুড়ি আর গোটা কতক নারকোল নাড়ু নিয়ে আয় তো। সুরভি খাবার এনে গৌরের সামনে ধরে তার মুখের দিকে তাকিয়ে রইল। কি ব্যাকুল ভাবে জ্ঞানহীনের মতো সে খেয়ে চলেছে। এমন করে মুখে গ্রাস তুলতে সে কাউকে দেখেনি। চিবোবার দেরি যেন তার আর সইছিল না। এটা কি সেই গৌর? গৌর ফিরেছে এ কথা পাড়ায় রাষ্ট্র হয়ে গেল। দলে দলে সবাই তাকে দেখে গেল। সেই সঙ্গে ক্ষান্ত পিসি তার স্বাভাবিক বকুনির আড়াল দিয়ে যে কথা বলে গেল, তাতে গৌরের মনে চিরস্থায়ী গভীর একটা শ্রদ্ধা জমা হয়ে উঠল। পিসি বলল, শোকের মাথা খেয়েছি শুন পাজুরে, দেখ না এসে তোর মার ঘরটা একবার। ধনা তো ওটাকে যেন ঠাকুর ঘর করে তুলিছে। ও নিজে তো এই ঘরের বাইরে পরেই রাত কাটায়।
আমরা বলি, হ্যাঁ রে ধনা, এত করি ও ঘরটা সাজাচ্ছিস কার তরে? ও বলে আমার গৌর এসে থাকবে। ও আমার পোড়া কপাল, গৌর আসবে, নেমখারাম কি চোখি দেখতে পায়? ধনার কলজেটা সিঁড়ি যাচ্ছে তার তরে। আমরা যেন তোর কেউ নই, 7 পাড়ার খ্যান্তি পিসি, কিন্তু কেটা তো তোর মার ঘর। কি দুঃখটাই দিলি পিসেস, নিজেও একেবারে জমের দৌড়ে যে দাঁড়িয়েছিস। মরি থাকতিস রাস্তায় পড়ি, আমরা জানতুমও না। ধনঞ্জয় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নিয়মিত আহার এবং যত্ন পেয়ে অল্প দিনের মধ্যেই গৌর সুস্থ হয়ে উঠল। বাড়ি ছেড়ে শব্দময় জনাকীর্ণ অপরিচিত শহরে এসে যেমন দিশাহারার মতো পথের ধারে সে প্রথম দিন বসেছিল, শেষ দিনও ঠিক তেমনি অসহায় ভীত চাহনি তার চোখে ছিল। শহরের সঙ্গে এতগুলো বৎসরের পরিচয় যেন তার পক্ষে একান্ত বেদনার। সেই পুরাতন দিনগুলির স্মৃতি তার মনে জেগে উঠে মাঝে মাঝে গভীর দুঃখে তার বুক ভরিয়ে তুলত। সহস্র সহস্র মানুষের মধ্যে ব্যাকুলভাবে ঝাঁপিয়ে পড়ে সে তার মাকে খুঁজতে চেষ্টা করেছে, কিন্তু কোথায় মা? একটি মানুষের চোখেও সে স্নেহ করুণার ছায়া দেখতে পায়নি। মাকে না দেখে সে বাঁচে কি করে? মা কি একটি মাত্রই থাকে এই পৃথিবীতে? সে দোকানে কাজ নিল, অফিসের বেয়ারা হলো, দিনমজুরি করল, কিন্তু এখানে কেবলই পুরুষ, নির্মম, কঠিন, পাষাণ, লোভী, সহানুভূতি শূন্য। বেশি দিন সে কোথাও থাকতে পারে না। কিছুদিন কাজ করে আবার ছেড়ে দেয়। শেষে কি মনে করে গৃহস্থের সংসারে কাজ নিল, নারীর দেখা পেল। ব্যাকুলভাবে সবার মুখের দিকে সে তাকিয়ে থাকে, প্রত্যেককে নীরবে চোখের চাওয়ায় প্রশ্ন করে, তুমি আমার মা? কিন্তু এই প্রশ্ন, এই চাহনি অন্যভাবে নারী দেখে। কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, কেউ এমনভাবে তার দিকে এগিয়ে আসে যে ঘৃণায় সে নিজে মুখ ফিরিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। সংসারের কাজ ছেড়ে সে হলো দেব মন্দিরের দ্বারের ভিখারি। মা গো, গরিবকে কিছু খেতে দাও মা বলে নারীর মুখের দিকে তাকায়। নারীর মনে করুণা জাগে, কেউ এক মুঠো চাল, কেউ একটা পয়সা দেয়, কিন্তু ওতে কি তার ক্ষুধা মিটবে? সে অভুক্তই রইল। শেষে একদিন তার মনে হলো মা নেই। সে সব ছেড়ে ছুড়ে চুপ করে বসে রইল। তারপর ভুবনের সঙ্গে তার দেখা। আজ দেখে মা তার ঘরে, মা তার সবার মধ্যে। গভীর আনন্দে তার বুক ভরে উঠল। সে ধনঞ্জয়কে বলল, আমি তোর সাথে কাজে বেরুবো বাবা, আমি তো এখন বড় হয়েছি। ধনঞ্জয় তার বুকের বেদনা অনেকখানি যেন কম অনুভব করল। গৌর কাজে লেগে গেল। ধনঞ্জয় গৌরকে দেখে আর ভাবে, গৌর আমার ঠিক তেমনিটি আছে, রূপসীর খামখেয়ালি পাগলা ছেলেটা। কিন্তু সুরভি ভাবে অন্য কথা। তার মনে হয় যে সে গৌর নয়, এ কোনো নূতন মানুষ। সময় সময় তার কথা, তার হাবভাব, চালচলন সমস্তই তার অপরিচিত মনে হয়। কেমন যেন লজ্জা করে, ভালো লাগে, বড় আপনার মনে হয়, কিন্তু ভাই মনে হয় না। কিছুতেই ওই কথা সে ভাবতে পারে না। আর ঠিক এই কথাগুলি গৌর অবাক হয়ে ভাবে। 10 বছর যে সুরভিকে নিয়ে কোলে পিঠে করে খেলা করে এসেছে, সে সুরভি নয়। মাঝের এই 6টা বছরের মধ্যে এমন করে সে বদলে গেছে যে তাকে সুরভি না ভেবে অন্য যে কেউ ভাবতে তার আশ্চর্য লাগে না। একদিন পুকুর ঘাট থেকে স্নান করে এসে উঠানে দাঁড়িয়ে মাথার ভিজে চুল
গামছায় জড়িয়ে নিংড়ে ফেলতে ফেলতে হঠাৎ সুরভির চোখ পড়ল গৌরের ওপর। বিস্ময় মুগ্ধ দুটি চোখের দৃষ্টি তার সর্ব শরীরে গৌর বুলিয়ে নিচ্ছে। সুরভির সমস্ত শরীর যেন জ্বর তপ্ত হয়ে উঠল। তাড়াতাড়ি বসন সংবৃত করে সে ঘরের দিকে চলে গেল, কিন্তু প্রতি পদক্ষেপে তার পা যেন বেঁধে যাচ্ছিল। এরপর থেকে সুরভি বিশেষ সাবধানে গৌরের সঙ্গে ব্যবহার করত। কখনো আবার সমস্ত সাবধানতার বাঁধ ভেঙে ছোটবেলাকার সুরভির মতো সে গৌরকে নিয়ে সহস্র প্রকারে তাকে বিরক্ত করে, অভিমান করে, ঝগড়া করে, ব্যাপারটাকে সহজ করে কিছু নয় প্রতিপন্ন করবার চেষ্টা করত। কিন্তু গৌরের দৃষ্টি বলে দিত ঠিক তার বিপরীত কথা। সুরভির বুকের কাঁপন বেড়ে চলল। এই চিন্তার অভূতপূর্ব বেদনা এবং আনন্দের মধ্যে ডুবে সে সময়ে সময়ে সব যেন ভুলে যেত। তার সুপ্ত নারীত্ব, আকুল তৃষ্ণা বুকে নিয়ে যেন জেগে উঠেছে। কয়েক মাস এই চোখের চাহনি এবং মুখের হাসির অর্থ অনুসন্ধান করে সুরভির কাটল। গৌরের প্রতিটি কথা এবং কাজ চোর বা অপরাধীর মতো সে লুকিয়ে আপনার মনে তন্ন তন্ন করে আলোচনা করে দেখত, হাসত, কাঁদত, অভিমান করত ওই চিন্তাদের সঙ্গেই, লোকচক্ষুর অন্তরালে। কিন্তু গৌরের দৃষ্টি সময়ে সময় এই নির্জন, গভীর, গুপ্ত স্থানে এসে পড়ে তাকে জানিয়ে দিত, আমিও জানতে পেরেছি সুরভি তোর মনের কথা। একদিন গৌর হঠাৎ সুরভিকে এসে বলল, সুরো, আমার কতগুলো টাকা তোর কাছকে জমেছে বলতে পারিস? সুরভি হিসাব করে বলল, প্রায় ৮-৯ কুড়ি হবে। গৌর বলল, ও থেকে ৫ কুড়ি এখন দে। কি করবি অত টাকা নে? সুরভি বলল, ১ সরা করিহার গড়াতে দিছি কেষ্ট স্যাঁকড়ার কাজকে, তা ৫ কুড়ি না দিস, ৩ কুড়ি এখন দে। ওর কাজকে তো আমার আরো অনেক কাজ হবে, একটু একটু করে শোধ দিলেও চলবে। সুরভি চকিতভাবে একবার গৌরের মুখের দিকে তাকিয়ে কি যেন বুঝে নিতে চেষ্টা করল। তারপর বলল, এত গয়না গড়াচ্ছিস কার তরে? পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে গৌর বলল, বে করব। ১ জোড়া অনন্ত আর চুরি গড়াতেও দিছি। তোর হাতের মাপটা দে তো সুরো, তোর মতোই তার বাড়ন্ত গড়ন, তোর হাতের মাপ তার ঠিক হবে। এই রহস্যের সন্ধান সুরভির কানে কানে তার মন বলে দিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, সমস্ত রক্ত যেন তার মুখে এসে জমা হলো। তবু আপনাকে সংযত করে নিয়ে সহজ পরিহাসের সুরে তাকে বলতে হলো, কার মেয়ে রে গৌর? তাদের ঘর কোথায়? আমায় বল, তারই একবারটি দেখে আসি। গৌর হেসে বলল, তোরে বলি আর তুই সবাইকে বলে বেড়া, তা নয়। তোরা তো মাথা ব্যথায় কাজ কি বাপু? তুই টাকাটা দে, দে না, ফুরিয়ে যায় না এটা। সুরভি এবার পরিপূর্ণভাবে চোখ তুলে গৌরের মুখের দিকে তাকালো, কিন্তু গৌর মাথা নামিয়ে নিয়ে সেখান থেকে সরে গেল, যেন সে ভয়ানক এক অপরাধ করেছে। সুরভির চোখ দিয়ে জল ঝরছিল। গৌরকে বললে, টেকাটা নে যা। গৌর বাইরে যেতে যেতে বলল, থাক, আজ আর ওদিকে যাব না, কাল দিস। সেদিন দুপুরবেলা ঘরের কাজ সেরে কয়েকটি পিতল এবং কাঁসার বাসন নিয়ে সুরভি চৌধুরীদের পুকুর ঘাটের পৈঠায় বসে ছাই দিয়ে সেগুলি পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে একধারে সাজিয়ে রাখছিল। মনে তার ভাবনার মেঘ যেন ভরে উঠেছে। কত রকমের ছবি তার চোখে ফুটে ওঠে, কত সুখ স্বপ্নে মন ভেসে যায়। কিন্তু কি জানি কেন গভীর নিরাশা তাকে যেন বারে বারে শুষ্ক তৃষিত করে তোলে।
কাজ সারা হলে নিজের শরীরের ওপর তার চোখ পড়ল। হাতের ওপর হাত রেখে অবাক হয়ে তাকিয়ে আছে। নিটোল, রক্তাভ, শীতল। হাত দুটি উত্তপ্ত গালে ছোঁয়ালো। পা দুটি জলে নামিয়ে দিয়ে তার পরিপুষ্ট গড়ন দেখে অবাক হয়ে নিজেই তাকিয়ে রইল। শাড়ির আবরণে ঢাকা শরীরের মধ্যে কানায় কানায় পূর্ণ যৌবনকে সে যেন দেখতে পেলে। সুখের শিহরণ তার সর্ব শরীরের ওপর দিয়ে বয়ে গেল। আজ তৃষ্ণা যেন সর্বশরীরে তার বাসা বেঁধেছে। তার শরীর যেন বারে বারে চিৎকার করে উঠছে, আমি অভুক্ত, আমি তৃষিত। এমন সময় বসন্ত দূত তার কানে কানে বলে গেল, সুরভি, তোমার বয়স 17। কিন্তু সে কথা শেষ না হতেই মানুষের শাস্ত্র শুষ্ক কণ্ঠে তার আর এক কানে গর্জন করে উঠল, সুরভি, তুমি বিধবা। ঠিক এই সময় পুকুরের দক্ষিণ দিকে বসেদের প্রাচীর ঘেরা বাগান থেকে গানের শব্দ ভেসে তার কানে এলো। গাগরি ভাষায় জলে, কাঁচলি খসায় ছলে, কুতূহলে পরে ঢোলে রাই, হায় গো পরে ঢোলে বিনোদিনী রাই। সুরভি চমকে উঠল। চারিদিকে তাকিয়ে দেখে একটা বাতাবি নেবুর গাছে চড়ে একটা লোক বিশেষ মনোযোগের সঙ্গে ফলগুলি দেখছে। তবু বিরক্তিতে তার মন ভরে উঠল। আমি যে কোনি ঘাটকে আসবো, মুখ পোড়া হয় নেবু গাছ, নয় পেয়ারা গাছ, নয় জাম গাছে থাকবি। পাকা ফল পেড়ে সাবধানে মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে লোকটি গাইছে, হেথা কেলি কদম্ব মূলে, কি জানি কি গুণে ভুলে, আপনা পাশরে শ্যামরাই, হায় গো গোপী বল্লভ শ্যামরাই। সুরভি সঙ্গীতকারীর উদ্দেশ্যে মনে মনে গালি বর্ষণ করল, কিন্তু গান থামল না। রাধা তনু মধু ভরা, যেন জনায়েরই মনোহরা, আহা জগতে তুলনা দিতে নাই, হায় গো ঢোলে পরে বিনোদিনী রাই। কিন্তু এবারকার গানের কথা শুনে রাগের মধ্যেও সুরভি হেসে ফেলল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাসনগুলো হাতে নিয়ে উঠতে যাবে, এমন সময় চৌধুরীদের নতুন বউ হাসি মুখে পান চিবোতে চিবোতে ঘাটের দরজা দিয়ে কয়েক ধাপ সিঁড়ির নিচে নেমে এসে সুরভিকে বলল, কিলো সুরি, আজ যে এত বেলা? সুরভি বলল, আর দিদি, রেদে বেড়ে ঘর সংসারের কাজ সেরে এই বাসন কখানা ধুতেই সিনু তোমাদের ঘাটকে। তা আজ কি রাঁধলি? কি আর রাঁধবো দিদি, গরিব মানুষ, বেশি কিছু করতে পারিনি। এই তোমার গে ভেটকি মাছের কাঁটা আর পেঁচকালি দে বেশ ঝাল খয়খর একটা সস্যরি করেছিলুম, আর ঘুষো চিংড়ির টক। খেতে তো আমরা 3টি প্রাণী। নির্মিষ্টি কিছু করিসনি? তুই খেলি কি দিয়ে? নির্মিষ্টি আর কোথায় পাবো দিদি, আমিও ওই খেলুম। ওমা, তুই না বিধবা, তুই সব খাস? মাংস না খেলে বাবা যে দুঃখ করে দিদিমণি। মরণ আর কি, বাপের দুঃখর জন্যে পরকাল দিবি? তো বাবাই তো আমার ইহকাল পরকাল সব। তবে বল না কেন ওসব ভালোবাসিস? একাদশীর দিনও খাস? সুরভি স্বীকার করল যে সে এই অপরাধও করে। নতুন বউ বলল, তবে ফের বেকন না কেন? কথাটা সুরভির ভালো লাগলো না। বললে, বে আর কি 2বার হয় দিদিমণি, তবে বেঁচে থাকতে তো হবে, তাই খাই। কথা ঘুরিয়ে নিয়ে নতুন বউ বললে, তোকে কে গান শোনাচ্ছিল রে সুরি? সুরভি বলল, আমারে আর শোনাতে যাবি কেন, ওই বসেদের ছোট বাবু গাইছিল। জিভ দিয়ে ঠোঁট দুটি রাঙিয়ে নিয়ে নতুন বউ বললে, রবিবাবুর একটা কবিতায় পড়েছিলুম, রতি যখন নাইতে নেমেছে মদন তাকে দেখছিল। তা বেশ কবিত্ব করছিলি তো।
তোরা দুজনে? কে রবিবাবু, কে মদন, কে রতি? সুরভি তা যে ঠিক বুঝল তা মনে হলো না, কিন্তু সে হঠাৎ বেজায় চটে উঠে বলল, হ্যাঁ, ওসব ধম্ম কথা ও মুখ পোড়া জানে কি না? ও পাশালি গাইছিল, বাসবুকো খালি মেয়ে মানুষের পেছন পেছন ঘুরতে জানে, বাঘ দিয়ার ডোম পাড়ায় আনা গোনা। সেদিন কি মাঠটাই না খেলে গনসা ধোপার হাতে, আবার বলে ভদ্দন্নক, লজ্জা কি আছে? নতুন বউ শহরের মেয়ে, সে কথা বলতে জানে, বলল, ছোট বাবুর ওপর খুব চটেছিস তো, কিছু পাসনি বুঝি? অবাক হয়ে সুরভি বলল, কি পাবো? নতুন বউ হেসে বললে, এই গৌরের কাছ থেকে যা পাস। কেষ্ট স্যাঁকড়া বলছিল সেদিন মার কাছে, গৌর তোকে অনেক গয়না গড়িয়ে দিয়েছে। এবার সুরভি হেসে ফেলল, বলল, আমার পোড়া কপাল, আমারে দেবে কেন? ও ওর বউর জন্য গড়িয়ে রাখছে। নতুন বউ বলল, তার মানেই তাই। আর ঢাক ঢাক গুড়গুড় কত করবি? তুই বাপের বেশ রোজগারি মেয়ে, তা সবাই জানে। এক নিমেষে সুরভির মুখ রক্তশূন্য হয়ে গেল। নতুন বউয়ের দিকে তাকিয়ে সে বলল, আমাদের ঘরে ঢাক ঢাক গুড়গুড় থাকবি কেন দিদি? সে আছে তোমাদের ঘরে, যত ভদ্দন্নকের ঘরে। এই তো ঘোষাল দিদি, কত ধম মিষ্টি, পিট পিটে ছোট নোকের ছাওয়াও মারায় না। এদিকে একাদশীর দিন এক গলা গঙ্গায় দাঁড়িয়ে সুজি পেনাম করবার সময় সন্দেশ মুখে পুড়ে দেয়, ডুব দে জল খায়। আমরা ছোট নোক খাই তো খাই, সে সবাই জানে। বে যদি করব মনে করি তো করব, তা বলে সাটুস জেবোর মতো ভাসুরের সাথে বছর বছর কাশিতে তিত্তি করতে যাব না। নতুন বউ কোনো উত্তর দেবার পূর্বেই সে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাগানের ভিতর দিয়ে পথে নেমে সোজা ঘরের দিকে চলে গেল। বাতাবি নেবুর গাছ থেকে পাঁচিলের ধারের পেয়ারা গাছে এসে বসেদের ছোট বাবু নতুন বউয়ের দিকে তাকিয়ে তখন গাইছে, কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যায়। কিন্তু আর কোনো কথা শোনবার পূর্বে নতুন বউ তাড়াতাড়ি জিভ কেটে এক গলা ঘোমটা টেনে বাড়ির ভিতর চলে গেল। সন্ধেবেলা সুরভি একলাটি চুপ করে বসেছিল। কিছুদিন থেকে নিজেকে নিয়ে চিন্তা তার যেন আর শেষ ছিল না। একটানা ভাবে সে ভাবত, কিন্তু সেই ভাবনাটা ঠিক একটা বিষয় নিয়েই নয়। প্রত্যেকটি রূপও ছিল বিভিন্ন, কোনোটা রঙিন, কোনোটা নেশায় ভরপুর, কোনোটা মর্মদাহকারী, এবং প্রত্যেকটি চিন্তা অতৃপ্তি দিয়ে ভরা। সে শান্তি পেত না কারো মধ্যে। এই অন্ধকারের মধ্যে মানুষের চোখের দৃষ্টি সে যেন সমস্ত শরীরে অনুভব করছিল। সবাই তাকে অমন করে দেখবে কেন? তাদের সেই চাহনিতে অমন লোলুপ ভাব থাকে কেন? এবং সবচেয়ে বেশি সে আশ্চর্য হতো এই কথা মনে করে যে ওগুলো তার ভালো লাগে। তার এই সমস্ত চিন্তার মধ্যে গৌর যে কখন সামনে এসে দাঁড়িয়েছে তা সে জানতে পারেনি। সে তাড়াতাড়ি উঠে বলল, চ তোরে খেতে দি। গৌর বলল, সে হবে ক্ষণ, বেহারির জ্বরটা খুব বেড়েছে। 4-5 রাত তো পিসি তার কাছকে ছিল, আজ আবার তারও অসুখ। পিসি বললে, আজ রাতটা তুই গিয়ে যদি থাকিস পিসি একটু ঘুমিয়ে নেয়। পিসি সেটাই থাকবে, আমিও যাব ভাবছি। ধনঞ্জয় ঘরে এলে তাকে এবং গৌরকে খাইয়ে নিজে খেয়ে ঘর পরিষ্কার করে বাসন মেজে গৌরের সঙ্গে সুরভি যখন বিহারীর ঘরে এলো তখন রাত প্রায় 10:30। বিহারী জ্বরের ঘোরে কত কি বকছে। জাগরণ শ্রান্ত ক্ষান্ত পিসি তার মাথার কাছে বসে ঘুমে ঢুলে পড়ছে। ক্ষান্তকে ঘরের এক পাশে শুইয়ে সুরভি রোগীর বিছানার পাশে জায়গা নিল এবং সঙ্গে সঙ্গেই
রোগী তার দিকে ফিরে ছেলে মানুষের মতো বলল, একটু বাতাস কর না মা, বড্ড গা জ্বলি যাচ্ছে। সুরভি তাকে বাতাস করতে করতে মাথার ওপর তার ঠান্ডা হাতখানা রাখল। রোগী কেমন যেন গভীর তৃপ্তিতে তার মুখের দিকে তাকিয়ে একটু হেসে চোখ বন্ধ করল। সুরভির সমস্ত শরীর যেন জুড়িয়ে গেল। এমন চাউনি তার বাবা ছাড়া তাকে তো আর কেউ দেয়নি। গৌরের দৃষ্টিও অমনি স্নিগ্ধ, কিন্তু সেটা যেন প্রাণ পোড়ানি একটা আবরণে ঢাকা থাকত সব সময়। তার বুক কেঁপে উঠত, অশান্তি সেই চাহনিতে বাড়ত, কমত না। আজ বিহারী প্রথম তার সম্পূর্ণ অজ্ঞাতসারে সুরভিকে তৃপ্তি দিল। 3 জন মানুষের প্রাণপাত পরিশ্রমে ও সেবায় বিহারী প্রায় 1 মাস পরে সুস্থ হয়ে উঠল। ক্ষান্ত পিসিকে বিহারী তার মনের কৃতজ্ঞতা জানাতে গেলে সে বলল, তোর যা বলবার তা সব সুরকে বল, ওই তো তোরে বাঁচালে। জ্বরের ঘোরে তুই যে ওরে মা বলিসিলি, তারপর থেকে ওর চোখে কি আর ঘুম ছিল? মায়ের সেবা করলে বটে আমার সুরো। বিহারী সুরভিকে কোনো কথা বলল না বটে, কিন্তু এমন মানুষ পাড়ায় রইল না যার কাছে সে সুরভির স্নেহের কথা বলল না। এর ফল কিন্তু ভালো হলো না। ভুবন মণ্ডলের মেয়ে শশীর সঙ্গে বিহারীর বিয়ের কথা পাকাপাকি হয়েছিল। ভুবনের স্ত্রী গোলাপ কিছুদিন থেকে সুরভির ওপর হাড়ে চটেছিল। গোলাপের প্রথমে ইচ্ছা ছিল গৌড়ের সঙ্গে শশীর বিয়ে দেয়, কিন্তু এই গৌরকে সুরভি গিলে খেয়েছে এবং সুরভির সম্বন্ধে পাড়ার লোকের 5 কথাও সে বিশ্বাস করে। ঢলানি ছুরি সুরি তো যত নষ্টের মূল। গোলাপের কাছে কথায় কথায় সুরভির প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে বিহারী দেখল ঘেন্নায় তার মুখে কতগুলো রেখা স্পষ্ট হয়ে উঠেছে, এবং গোলাপ বিশেষভাবে বিহারীকে জানিয়ে দিল, সুরি সব্যনাশী সতেক্ষায়ারির সঙ্গে ভাব রাখলে এ বাড়িতে তার বিয়ে করা হবে না। বিহারী বড় বিপদে পড়লে। শশীকে তার পছন্দ হয়েছিল, তাছাড়া মণ্ডলের ঘরের জামাই হলে তার সব দিক দিয়েই মঙ্গল, কিন্তু সুরভির অপমানও সে সইতে পারল না। সেও বেশ স্পষ্টভাবে জানিয়ে দিল, তার পায়ে ধরে না সাধলে শশীকে সে নেবে না। মণ্ডলের অবস্থা ভালো ছিল, সে অন্যত্র মেয়ের সম্বন্ধ করতে লাগল। বিহারী কেমন যেন মন মরা হয়ে গেল। সুরভি সব দেখল, শুনল, কি ভাবল। তারপর একদিন বিহারীকে ডেকে বলল, তুই বেজে ভেঙে দিলি? বিহারী প্রথমটা কিছু মানতে চাইল না। শেষে সুরভির কথার ফেরে ধরা পড়ে স্বীকার করতে বাধ্য হল, খামোকা একটা মানুষ তার মার নামে দুষবে। ছেলে হয়ে এটা কি করে সে সহ্য করে? সুরভির বুক কানায় কানায় ছাপিয়ে উঠল, কিন্তু সেই ভাব চেপে হেসে বলল, তুই যেতে কৈবত্য বলিস নিজেরে, কিন্তু আমার মনে হয় তুই সাশা ধোপা, নইলে এমন বুদ্ধি। কে তোর 7 কুলের মা? রোগ ধরেছিল তাই সেবা করিসি, সবাই তো করেছে। বিহারী বলল, সে কথা তো হচ্ছে না। তুই আমার কে সে আমি বুঝবো, কিন্তু ওরা বলে বসেদের ছোট কর্তা। সুরভি বলল, তার মুখে আগুন। কথা কয়টি বলে সে তার ডান হাতের অনন্তটার দিকে তাকিয়ে মুখ টিপে একটু হাসল। তারপর ইঙ্গিতপূর্ণ চোখ দুটি বিহারীর মুখের ওপর তুলে বলল, পেলে তুই সারিস? সুরভির শরীরে কোনো অলংকার সে দেখেনি কোনোদিন। বিহারীর কেমন যেন সব গোলমাল হয়ে গেল। হঠাৎ তার শরীরের সমস্ত রক্ত যেন মাথায় উঠে এলো। জ্বলন্ত চোখ দুটি সুরভির মুখের ওপর তুলে বলল, সুরভি তুই? কিন্তু কথা তার শেষ হলো না। সুরভির মুখের কদর্য সেই হাসির ইঙ্গিত সহ্য করতে না পেরে
সে আস্তে আস্তে উঠান থেকে পথে বেরিয়ে এলো। সুরভি তার অবসন্ন দেহটা টেনে এনে তার মার ঘরের মাটিতে লুটিয়ে দিল। সেদিনকার মতো বুক ভাঙা কান্না সে জীবনে কোনো দিন কাঁদেনি। ভাঙা ভাঙা গলায় বলল, আজ আমার একটা রাজার সম্পত্তির সে বড় জিনিস গেল মা, তুই তারে দেখিস। বিহারী নিজের থেকে সেধে গিয়ে গোলাপের কাছে ক্ষমা চাইল। তার একটা মস্ত ভুল হয়েছিল, স্বীকার করল। গোলাপের মন প্রফুল্ল হল এবং অল্প কিছুদিনের মধ্যেই শশীর সঙ্গে বিহারীর বিয়ে হয়ে গেল। সুরভি তার মার ঘরে এসে সেদিন সন্ধেবেলা আবার কেঁদে বলল, মা গো, আমার বুকে রক্ত দে, শশীর পায়ে সদবার আলতা পরিয়ে দিলুম, ও অক্ষয় হোক মা। সুরভির এই কান্না গৌর দেখল। তারপর সে হয়ে গেল সেই ছোটবেলাকার গৌর। গাম্ভীর্য বলে তার মধ্যে আর কিছুই রইল না। সদানন্দ, প্রাণ খোলা হাসি, সহস্র রকমের ছেলে মানুষই বায়না, কথায় কথায় অভিমান, রাগ, সুরি পোড়ার মুখী মোলে সে বাঁচে। কিন্তু এসব ফাঁকি সুরভি বোঝে। তার মন বেদনায় টনটন করে ওঠে। চেষ্টা করে গৌরের সুরের নকল করে সে মাঝে মাঝে বলে, বাবা, গৌরের বিয়ে দে, আমি আর পারবো না ঘরের কাজ করতি। ধনঞ্জয় মেয়ে দেখবার চেষ্টা করে। গৌর বলে, ফের যদি আমায় ঘাঁটাবি আমি চলে যাব। দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে। বসন্ত দূত সুরভির কানে কানে বলে গেল, আর একটা বছর কাটলো সুরভি, তোমার বয়স 18। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রী গোকুলচন্দ্র নাগ রচিত একটি ছোট গল্প, বসন্ত বেদনা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।